স্বাগত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন প্রযুক্তি বাংলাদেশে। এই আলোচনায় আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। রাজনৈতিক প্রেক্ষাপটে পাল্টা অভিযোগ একটি সাধারণ ঘটনা, যা প্রায়শই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেখা যায়। এই ধরনের পাল্টা অভিযোগের ফলে রাজনৈতিক পরিবেশ উত্তেজনাকর হতে পারে এবং এর ফলে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পাল্টাপাল্টি অভিযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে দুর্নীতি, স্বৈরাচার এবং অন্যান্য অনিয়মের অভিযোগ এনেছে। এই অভিযোগগুলোর সত্যতা যাচাই করা কঠিন হতে পারে, তবে এগুলো রাজনৈতিক বিতর্ক এবং অস্থিরতার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে, এমন মত দিচ্ছেন বিশ্লেষকরা। এসব নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয় পাল্টাপাল্টি অভিযোগ কোন পথের রাজনীতি। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের সাবেক সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে আসলে আলোচনার বিষয়বস্তু কি। পাল্টা অভিযোগ, যেখানে আসলে ঐক্যমত্য কমিশনে প্রতিদিনই বলতে গেলে বৈঠক হচ্ছে বিভিন্ন বিষয়ে, যে বিষয়গুলো আসলে সংস্কার করা প্রয়োজন বা বিভিন্ন বিষয়ে একমত হতে পারে জুলাই সনদকে কেন্দ্র করে। ফাহিমা, আপনাকে দিয়ে আসলে আমি শুরু করতে যাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে যেখানে আওয়ামী লীগ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে একেবারেই বিচ্ছিন্ন, পাল্টাপাল্টি অভিযোগ এখন দেখা যাচ্ছে বিএনপি, এনসিপি এবং জামাত ইসলাম। কি মনে হচ্ছে রাজনীতি কোন পথে এগোচ্ছে? আপা, আমি আপনার বক্তব্যটা শুনবো। আমাদের অডিওতে একটু ঝামেলা হচ্ছে, আমি চলে যাই আরমান আপনার কাছে। আপনি একটু আমাকে বলবেন যে এই যে পাল্টা অভিযোগের রাজনীতি, এটা তো পুরনো কথা। এখনো যদি আসলে সেই পুরনো পন্থা থেকে আমরা বের হয়ে ঐক্যমতে পৌঁছতে না পারি, ঐক্যমত বলতে রাজনৈতিক মতাদর্শ বিভিন্ন থাকতেই পারে, কিন্তু এই যে অভিযোগের একটা রাজনীতি, এটা থেকে বের হয়ে না আসতে পারি, দেশ বা রাজনীতি কোন পথে এগোবে? ধন্যবাদ আপনাকে, আর দেশ বিদেশে যে সব জায়গা থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। রাজনৈতিক পরিমণ্ডলে এখন যে পাল্টাপাল্টি অভিযোগের যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃতিটা, সেটা আমরা অবশ্যই যেটা কামনা করি যেখান থেকে আমাদের উত্তরণ ঘটবে, কিন্তু বাস্তবিক পক্ষে যখন আমরা দেখতে পাই যে রাজনৈতিক ছত্রছায়ায় বা রাজনৈতিক দলের ছত্রছায়ায় যখন অন্যায় কর্মকাণ্ড হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এবং এই কর্মকাণ্ডগুলো দেশের মানুষকে রাজনৈতিক যে একটা বাজে নেগেটিভ কালচার যেটা পূর্বে এক্সিস্ট করতো, সেদিকেই যখন এই জিনিসটা রেফার করে আমাদেরকে, বা ওই রেফারেন্সে যখন আমরা চলে যাই, তখন এই অভিযোগটাকে কোনোভাবে অগ্রাহ্য করার সুযোগটা থাকে না। আমরা একটা রাজনৈতিক দল হিসেবে এনসিপি যেটা বলে, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, নতুন রাজনৈতিক কালচারের কথা বলছি, কিন্তু সে জায়গায় আমরা বলবো সেই রাজনৈতিক পরিমণ্ডলে আমরা কথা বলি মানুষের অধিকার নিয়ে, মানুষ যেন সুস্থ স্বাভাবিকভাবে নিরাপদে জীবনযাপন করতে পারে, সেই জিনিসটাকে প্রায়োরিটি দিয়েই আমরা রাজনীতি করি। কিন্তু যখন দুঃখজনকভাবে আমরা দেখতে পাই রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বা বিশেষ রাজনৈতিক দলগুলোর যখন নেতাকর্মীরা বিভিন্ন অরাজকতা, বিভিন্ন অন্যায়, অবিচার, খুন, ধর্ষণ এবং চাঁদাবাজিতে লিপ্ত হন, তখন সেই ক্ষেত্রে তাদের এই কর্মকাণ্ডগুলো নিয়ে সোচ্চার হওয়া, সেক্ষেত্রে তাদের কর্মকাণ্ডগুলো নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং সেগুলোর বিচার দাবি করা অবশ্যই আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে এই পাল্টাপাল্টি অভিযোগের জায়গাটাকে আমরা এভাবে না দেখে আমরা বলতে পারি যে হচ্ছে রাজনৈতিক যে অপসংস্কৃতি বা রাজনৈতিক যে অপব্যবহার, সেক্ষেত্রে একটা রাজনৈতিক দলের দায়িত্ব থাকে সোচ্চার হওয়া, প্রতিবাদ জানানো এবং মানুষকে সংগঠিত করা, যেন তারা কালেকটিভলি এরকম অপসংস্কৃতি এবং অপব্যবহারকে রুখে দেয়। তো এই জায়গাতে এনসিপি তার রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক যে চিন্তাভাবনা, সেই জায়গাতে অবশ্যই ঠিকঠাক আছে, এবং আমরা সেটাই বলতে চাই যে রাজনীতি যারা করতে আসবেন, যারা রাজনীতিবিদ হবেন, তারা রাজনীতি করবেন মানুষের জন্য, মানুষের নিরাপত্তার জন্য, মানুষের নিরাপত্তা, মানুষের ভালো কল্যাণের জন্য। তারা রাজনীতি এই কারণে করবেন না যে মানুষ তাদেরকে ভয় পাবে, মানুষ তাদের চাঁদাবাজিকে ভয় পাবে, মানুষ তাদেরকে খুন ধর্ষণের ক্ষেত্রে ভয় পাবে। মানুষ তো এরই মধ্যে ভয়, চাঁদাবাজি, খুন, মব সবকিছু নিয়ে আতঙ্ক। জি, সবকিছু নিয়েই তো মানুষ আতঙ্কিত। এমন না যে যেগুলো বিগত সময় হয়নি, বিগত সময়ও হয়েছে, কিন্তু 5ই আগস্টের পর মানুষের একটা প্রত্যাশা ছিল যে বদলে যাবে, মানুষ এই ভয়ের সংস্কৃতিতে আর বাঁচবে না। আমি আপনি এই ভয়ের সংস্কৃতিতে আর বাঁচতে চাই না,
কিন্তু এখন তো সেটা একেবারে বলতে গেলে মাথাচাড়া দিয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখছি যে বিশিষ্টজন থেকে শুরু করে সুশীল সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে পথে ঘাটে যে যেভাবে হোক আইন নিজের হাতে তুলে নিচ্ছে। সেই বিষয়ে আসলে এনসিপির ভূমিকা কি, নতুন ছাত্র রাজনীতির ভূমিকা কি, তারা আসলে সরকারকে এই বিষয়ে আসলে চাপ প্রয়োগ করছে কিনা? বদলে যাওয়া সংস্কৃতি তো চায় সবাই। জি, আপনার প্রশ্নের প্রথম অংশে যদি আমি আসি, রাজনৈতিক দলগুলোর বা বিশেষ করে কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে যে একটা ভয় আতঙ্কের বিরাজমান, সেটা অবশ্যই সত্য এবং এটা বাস্তবতা আমরা দেখছি, পত্রপত্রিকায় নিউজ মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা আসলে কি পরিবর্তন যদি হতে হয়, সেটা রাজনৈতিক দলের সেই পরিবর্তন চাইতে হবে। এখন আমরা যদি বলি যে আমরা বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির যদি আমরা কথা বলি, আমরা যেটা দেখছি যে বিগত 10 মাসে তাদের অন্তর্কন্দলে যে পরিমাণ মানুষ হত্যা হয়েছে, যে পরিমাণ মানুষ খুন হয়েছে এবং বিভিন্ন জায়গায় কুমিল্লা থেকে শুরু করে আমরা দেশের প্রতিটি জেলায় প্রতিটি জায়গায় দেখছি বিএনপির নেতাকর্মীদের উপর অসংখ্য অভিযোগ, অসংখ্য মানুষের অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এখানে আপনি খুন দেখছেন, চাঁদাবাজি দেখছেন, ধর্ষণের অভিযোগ আসছে বিএনপির তৃণমূল নেতা। আমি আপনার এই অন্তর্কন্দলের কথা আমি বলবো। এনসিপির ভেতরেও অন্তর্কন্দল ইতিমধ্যে আমাদের সবার সম্মুখেই চলে এসেছে। ফাহমিদা আপা, আপনার কাছে একটু জানতে চাই যে আজকের যে প্রতিবেদনটা আমার হাতে এই মুহূর্তে আছে, যে নির্বাচনের পরিবেশ নেই, প্রচারণা তুলে কোন দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, নির্বাচন পেছানোর এটা একটা বড় ষড়যন্ত্র, এমন অভিযোগ বিএনপি তুলেছে। এবং সেই সাথে তারা যেটা বলছে যে ঐকমত্য কমিশনের সাইবার সুরক্ষা নিয়ে কোনো ধরনের কথাবার্তা না হয়, এটি দুঃখজনক। বিএনপি নেতারা বিভিন্ন কর্মসূচিতে তাদের বলেছে। এই যে পরিবেশ নেই, নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার একটা কথা আছে, অভিযোগ পাল্টা অভিযোগ, হবে আদৌ ফেব্রুয়ারিতে ইলেকশন? কিন্তু উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি, সেটা আমরা দেখব। তবে এতক্ষণ আমার ছোট ভাই উনি মানে বেশ নন স্টপ, হ্যাঁ, দাড়ি কমা ফুল স্টপ ছাড়া বেশ অনেকগুলো কথা বলে গেলেন বিএনপি বিএনপি করে, হ্যাঁ, বড় দল। তো আপনাকে প্রথমে একটা কথা বলে আমি অন্য কথায় আসি। বিএনপির নামেই গত 15 বছর রাজনীতি করেছে। বিএনপি কারো উপরে ভর করেনি। বিএনপি নিজের শক্তিতে নিজের পায়ে দাঁড়িয়ে আমরা, হ্যাঁ, গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এনকাউন্টার ক্রসফায়ার সব কিছু মোকাবেলা করে ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে হাজারের ওপরে যখন আপনার সাউন্ড গ্রেনেড ফুটিয়েছে কেবল অক্টোবরের 28 তারিখে আপনারা দেখেছেন। তো এই রকম ঘটনা কি একদিন করেছিল? প্রতিদিন প্রতিনিয়ত। কেন? কারণ ওই স্বৈরাচার ফ্যাসিবাদ যেই সরকারটা ছিল তারা তো মানুষের কথা বলায় বিশ্বাস করতো না, তারা তো মানুষের মুক্ত চিন্তাকে ভয় পেত। তারা একটা ভয়ের সংস্কৃতি বাংলাদেশে আপনার তৈরি করেছিল। অভিযোগ পাল্টাপাল্টি অভিযোগ যেগুলো করছে, দেখেন, খুন ধর্ষণ চাঁদাবাজি। এখন এই মুহূর্তে গত জুলাইয়ের পর থেকে আমরা জুলাই আগস্ট 5 যদি আমরা যে নতুন করে বাংলাদেশটাকে আবার দেখছি, তারপরে আমরা একটা জিনিস দেখছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আমি তো আইনজীবী, সুপ্রিম কোর্টে আছি দীর্ঘদিন, ফ্লুইড এক কথায় যদি বলি, এখনও এটা মানে খুব একটা যে থিতু অবস্থায় এসছে এটা বলা যাচ্ছে না। এটার আপনার দায় কেবল বিএনপির একদম না। কিছু ঘটনা যেগুলো ঘটছে সেটার কারণে 4 থেকে 1000 কম বেশি আমাদের নেতা কর্মীকে অলরেডি সংগঠন হিসেবে বিএনপি কিন্তু অ্যাক্টিভ কাজ করছে। আমরা তাদের বহিষ্কার করেছি, অত্যন্ত স্টার্ন অ্যাকশন নেওয়া হয়েছে কারো কারো বিরুদ্ধে। আমরা জানতে পারার সাথে সাথে এখানে কোনো রকম আপনার ছাড় আমরা দিচ্ছি না। এবং সেই সাথে একটা কথা কি, এই এনসিপি এবং জামাত যারা আমাদের সাথে ছিল, তার আগে আওয়ামী লীগের সাথে ছিল, বহু তাদের অতীত ইতিহাস। এখন আমাদের বিরুদ্ধে এই কিছু কিছু দল তারা একসাথে একাট্টা হয়ে প্রোপাগান্ডা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেই জিনিসগুলো তারা করছে, এই একটা ন্যারেটিভ তারা দাঁড় করানোর চেষ্টা করছে যে বিএনপি যেন ইলেকশনে, তারা জানে যে অসম্ভব রকমের যে জনপ্রিয় একটা দল, এত কিছুর পর কেবল একটা ইনস্ট্যান্স বলি, অন্যগুলোই যাব না। আমাদের দেশনেত্রী যে কিছুদিন আগে মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় ওনাকে যে আওয়ামী লীগ কন্টিনিউয়াস হিউমিলিয়েট করেছে, হ্যারাস করেছে, এখন তো প্রমাণ হয়ে গেল যে সব মিথ্যা ছিল। যে কথাটা আমরা 12-14 বছর ধরে বলে আসছি। উনি যেদিন আসলেন লন্ডন থেকে, আমাদের দেশনেত্রী, আপনি কি দেখেছিলেন সেই দিন? আমার এই ছোট ভাইয়ের চোখের পাওয়ার তো বোধহয় ঠিক আছে। উনি কি দেখেছিলেন সেই দিন যে বাংলাদেশের কেবল ঢাকা শহরে
রাস্তাঘাট বন্ধ হয়ে গেছিল, লোকে লোকারণ্য। এইটা হচ্ছে আমাদের দেশনেত্রী, এটা হচ্ছে বিএনপির পায়ে পাড়া দিয়ে, বিএনপিকে মেলাইন করে, হ্যাঁ, বদনাম করে কোনো দল যাদের নতুন তারা আত্মপ্রকাশ করেছে, আমি তাদের বেস্ট উইশেস জানাতে চাই। কিন্তু তারা যদি বিএনপির মতন একটা দলকে মানে ফর নাথিং অত্যন্ত অতি উৎসাহী হয়ে এমন সব কথাবার্তা অ্যালিগেশন একতরফা দিয়ে যাবে, কিন্তু অ্যাকশন যেগুলো নেওয়া হচ্ছে অন্য দল যেগুলো করছে সেটা বলবে না কেন? আমরা তো দেখতে পাচ্ছি যে এখন কোনো কারো পিয়নের 3 মাসের ভিতর 300 কোটি টাকার ওপরে হয়ে যায়। আমি তো দেখেছি যে শেখ হাসিনার পিয়নের 15 বছরে 400 কোটি টাকা হয়েছিল, দেখে আমরা ছিছি করেছি সারা দেশের মানুষ। এখন কি হচ্ছে? আর দুর্নীতির কথাটা কি এখনো আপনার আসে না? আর ওনারা কথা বলছে যৌন হয়রানি 5-10 জনের দল, হ্যাঁ, এইরকম কিছু কিছু অ্যালিগেশন তো সোশ্যাল মিডিয়ায়, কেবল সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে। রাজনীতি কিন্তু সোশ্যাল মিডিয়া না, রাজনীতি ভিন্ন জিনিস। যেই কারণেই তারা এমন একটা অবস্থা তৈরি করতে চাচ্ছে কিছু কিছু দল মিলে, যারা গত 15 বছরের ওপরে, আমি 12-14 বছর যখন টকশো করছি, আপনি জানেন যে আমরা কিন্তু জামাতকে ডিফেন্ড করেছি, সবচাইতে বেশি কথা শুনেছি। কিন্তু আজকে যখন তারা অনেক কথা বলেন, হ্যাঁ, আমি তাদেরকে তাহলে তাদের অতীত ইতিহাস মনে করিয়ে দিব। আওয়ামী লীগের সাথে তাদের যুগে যুগে যেই সখ্যতা, আওয়ামী লীগের সাথে তারা যে যুগপৎ আন্দোলন করেছে, এখন এনসিপি, তাদের মধ্যে কে কি কোন দল, রাজনীতিতে আসলে মাইক্রোস্কোপের নিচে থাকে প্রতিটা মানুষ। আমরা আশা করছি প্রত্যেকের নাম ধাম পরিচয়। ফাহিমা আপার এই অভিযোগগুলোর ব্যাপারে আপনার কিছু বক্তব্য আছে কিনা? নিশ্চয়ই আছে, আমি শুনতে চাই। না, অবশ্যই বক্তব্য আছে। আমি সম্মানিত সহ-আলোচককে ধন্যবাদ জানি, উনি অনেক পয়েন্ট নিয়ে আসছেন এই আমাদের আলোচনার মধ্যে। প্রথমত যে বিষয় হচ্ছে যে আমাদের সম্মানিত সহ-আলোচকের যেটি দাবি হচ্ছে যে বিএনপি তার 4,500 নেতাকর্মীকে বহিষ্কার করেছে যখন শৃঙ্খলাজনিত কারণে, যখনই দেখেছে সমস্যা হচ্ছে বহিষ্কার করেছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা যে বহিষ্কারের যে শব্দটা বা বহিষ্কারের যে কার্যক্রম, এটাকে একটা আমি দেখছি যে স্টেজড ড্রামা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কেন? কারণ যে নেতাকর্মীকে সকালে বহিষ্কার করা হচ্ছে, বিকেলে উনি বিএনপির বিভাগীয় অথবা দলীয় জেলা ভিত্তিক কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করছেন প্রধান অতিথি হিসেবে। বহিষ্কৃত নেতা যিনি সকালে বহিষ্কৃত হয়েছেন, বিকালে উনি জেলা ভিত্তিক সেই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করছেন। তো এই হচ্ছে বহিষ্কারের যে কার্যক্রম আমরা দেখতে পাই, যে যিনি বহিষ্কৃত হচ্ছেন আবার 2-1 দিন পর, 5 খানেক পর আবার দলে নিয়ে আসা হচ্ছে তাকে। এই বহিষ্কারের যে পানিশমেন্টের যে ইফেক্টটা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে সাস্টেইন করছে না। এটা একটা বড় প্রশ্ন, এটা একটা বড় প্রশ্ন থেকে যায় তাদের প্রতি, যে আপনাদের বহিষ্কারটি আসলে কোথাও ইফেক্টিভ হচ্ছে কিনা, কতজনকে বহিষ্কার করবে। দ্বিতীয় যে প্রশ্ন, যে পয়েন্টটা আসলে আন্দোলন, বিএনপির গত 15-16 বছরের আন্দোলন, রাজপথের যে তারা পরীক্ষা দিয়েছে, তারা যে নানা রকম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, এটা আমি অকপটে স্বীকার করি। এটা আমরা যারা নতুনভাবে রাজনীতি করি, আমরা সেই ত্যাগ তিতিক্ষা সংগ্রামের ইতিহাসকে সম্মান জানাই। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে এই ত্যাগ তিতিক্ষা সংগ্রামের ফলাফলটা কি ছিল। এত 15 বছর 16 বছর যাবত ওনারা যে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করলেন, ত্যাগ সংগ্রাম করলেন, সেটা ফলাফলটা তো একটু দেখতে হবে। এখন একজন পরীক্ষার্থী, আমি একটা উদাহরণ দিই, একজন পরীক্ষার্থী তার পরীক্ষার 3 মাস আগে দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করলেন, সকল রকম প্রিপারেশন যেটা নেওয়া দরকার ছিল তা নিলেন, কিন্তু পরীক্ষাতে তিনি করলেন ফেল। আপনি তাকে কী দিয়ে বিচার করবেন? তার পরীক্ষার ফলাফল। তার পরিশ্রমের জন্য তাকে আপনি প্রশংসা করতে পারেন, তাকে আপনি সাপোর্ট দিতে পারেন, তাকে আপনি আপনি তাকে আশা দিতে পারেন, সামনে তো এসে ভালো করবে এরকম একটা তাকে সাপোর্ট দিতে পারেন, বাট তাকে আপনি বিচার করবেন তার ফলাফল দিয়ে। বিএনপি একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দল শুধু আন্দোলন করাই তাদের দায়িত্ব না, তাদের আন্দোলনে জনসাধারণকে সম্পৃক্ত করা, আমি একটু শেষ করি, হ্যাঁ, সাধারণকে সম্পৃক্ত করা, এই সম্পৃক্ত করার মাধ্যমে অন্য যে রাজনৈতিক দল আছে যারা ভুল করছে, যারা ফ্যাসিবাদ কায়েম করছে, তাদের বিরুদ্ধে আন্দোলনকে সংগঠিত করাই ছিল তাদের দায়িত্ব। সেই জায়গায় আমাদের বলতে হয় বিএনপি একতরফা সংগ্রাম ত্যাগ তিতিক্ষা করেছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই, হয়েছে, কিন্তু তার ফলাফলটা কখনোই পজিটিভ ছিল না। তাদের মেইন যে দায়িত্বটা ছিল জনগণকে সম্পৃক্ত করা, সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছে। এই ক্ষেত্রে কি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ছাত্ররা যেই ঐক্যবদ্ধ হয়ে যে সরকার পতন করাতে পেরেছে বা ফ্যাসিবাদ বিরোধী যে অবস্থানে তারা যেতে পেরেছে, সেটাই অনেক বড় ফলাফল? ছাত্ররা যে ফলাফলটা, ছাত্ররা যে আন্দোলনকে সংগঠিত করেছে, এবং সেটা তো শুধু একতরফা ছাত্রদের না, সেটা সারা বাংলাদেশের মানুষই যুক্ত ছিল। তাহলে শুধুমাত্র ছাত্ররা একা এটার ক্রেডিট ছাত্রদের যাবে কেন? বিএনপি তো বলছে বিএনপিরও অংশগ্রহণ ছিল, জি, সকলের অংশগ্রহণ ছিল। জি, আমরা এটা সবসময় স্বীকার করি, আমরা স্পষ্টভাবে বলি যে আন্দোলন হচ্ছে ছাত্র জনতার আন্দোলন।
কোনো একক ব্যানারের না, কোনো একক গ্রুপের না, একক শ্রেণীর না। কিন্তু কথা হচ্ছে বিএনপিকে যখন হচ্ছে এককভাবে যদি আমি বিচার করি, তারা আন্দোলন, তিতিক্ষা এবং সংগ্রামের যে ইতিহাস, তারা এককভাবে রাজনৈতিক দল হিসেবে জনগণকে সংগঠিত করে কোনো সফলতা অর্জন করতে পারেনি। যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে সেটা অরাজনৈতিক একটা ব্যানারে অরাজনৈতিক নেতৃত্ব কর্তৃক সেই ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। সেখানে বিএনপি একটা অংশ ছিল এবং সিগনিফিক্যান্ট একটা অংশ ছিল। বিরতি নিব, বিরতি থেকে ফিরে আপনার বাকি কথা নিশ্চয়ই আমি শুনবো এবং যাব ফাহিমা আপার কাছে। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগের ফলে জনগণের মধ্যে আস্থার সংকট দেখা দিতে পারে। জনগণ বুঝতে পারে না কাকে বিশ্বাস করবে এবং কার কথা শুনবে। রাজনীতির এই পথ থেকে বেরিয়ে আসার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সুস্থ আলোচনা এবং বিতর্কের পরিবেশ তৈরি করা প্রয়োজন। মিথ্যা অভিযোগ এবং ব্যক্তিগত আক্রমণ পরিহার করে গঠনমূলক সমালোচনা এবং প্রস্তাবনা পেশ করা উচিত, এমন মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের আজকের আলোচনার বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ কোন পথের রাজনীতি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দর্শক অতিথিরা, তাদের সাথে আসলে কথা হচ্ছিল। আমি ফাহিমা আপা আপনার কাছে একটু যাচ্ছি। যেমন বিএনপির আজকে বিশেষজ্ঞদের একটা মতামত যে সংস্কার নিয়ে আশাব্যঞ্জক অগ্রগতি নেই, আগের নিয়ম নাকি পিআর পদ্ধতি, মানে নির্বাচনের ক্ষেত্রে এটা আগের নিয়ম নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন, এ নিয়েও কিন্তু বিপরীত অবস্থান রয়েছে। যেমন আমরা যেটা দেখছি যে ইসলামী দলগুলো যেটা আছে, ইসলামী দলগুলো এবং এনসিপি এরা চাচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক এবং বিএনপি পিআর পদ্ধতির বিপরীত অবস্থানে আছে। বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? এটাকে নিয়ে ঐক্যমতে পৌঁছাবে কি করে? দু একটা ছোট ছোট উত্তর আমার ভাই, ছোট ভাই যে কথাগুলো বলেছে। একটা কথা কি যে বহিষ্কার যেটা করা হচ্ছে আমাদের 4-5 হাজার নেতাকর্মীকে বিভিন্ন এই ধরনের অভিযোগে, তো এটাকে উনি বলেছেন যে স্টেজড ড্রামা। এখন কোথায় স্টেজ করেছে, কে কি, এটা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আপনার কাছে যদি থাকে আপনি জানাবেন। আর দেখেন এটার ইফেক্ট যেটা বললেন উনি, যে বহিষ্কার আদেশ যেটা দেয়া হচ্ছে, বিএনপি একটা অনেক বড় দল, তৃণমূল থেকে একদম উপর পর্যন্ত আপনি যদি আসেন, আমাদের এখানে হাজার হাজার না লক্ষ লক্ষ নেতাকর্মীর কথা আমরা বলছি। এখন সেই রকম একটা অবস্থায় ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে 24শে জুলাই এবং আগস্টে, সেখানে তো বিএনপির কমপক্ষে 422 জন ছাত্র আমাদের নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন এবং 100-র ওপরে দৃষ্টিশক্তি আপনার অন্ধত্ব বরণ করেছে। কাজেই জনসাধারণকে আমরা গত 15 বছর সংগঠিত করেছি অনেক কিছু অবস্টাকলকে সামনে নিয়ে। ওই কারণেই যখন জুলাই এবং আগস্টে যেই আন্দোলন সংগ্রাম যেটা হয়েছে, সেখানে কিন্তু আপনি জানেন যে আমাদের অংশগ্রহণ ছিল অত্যন্ত ভাইব্রেন্ট। এখন এটা ওনারা স্বীকার করুক কিংবা পুরো ক্রেডিট তারা যদি নিতে চায় তারা চাইতে পারে, কিন্তু সারা বাংলাদেশের মানুষ, আমি বলি ছাত্রদের সাথে তাদের বাবা মারাও রাস্তায় নেমে এসেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। কাজেই এটা কেবল শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, রিক্সা চালক ভাই, আমাদের কৃষক, শ্রমিক, তাদের জন্যেই তো আপনার এটা সফলতার মুখ দেখেছে। কাজেই এই কথাটা বলে আমি ওনাকে বলবো যে আরেকবার ওনাদেরকে চিন্তা করতে হবে যে কেবল দোষারোপের রাজনীতি। নতুন একটা দল রেজিস্ট্রেশন হয়েছে আপনাদের? আমরা নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করে রেখেছি, হ্যাঁ, এখনো রেজিস্ট্রেশন হয়নি। আর বিএনপি তো কবে থেকে আমরা আছি আপনি নিশ্চয়ই জানেন। সেই অবস্থায় দেখেন নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে একটা বিতর্ক, অন্তর্বর্তী এই সরকারটা হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর এসেছে, আসার পরেও কয়েক মাস পর থেকেই আমরা দেখেছি। এখন আমরা মনে করি যে নির্বাচনটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেপ আপনার টুওয়ার্ডস ডেমোক্রেসি, কারণ ডেমোক্রেসির গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন। এখন গণতন্ত্রের যে অভিযাত্রা, সেখানে আমরা যখন উঠতে চাচ্ছি, সেখানে এই জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর, যেটা নিয়ে আমরা কথাবার্তা শুনছি বলছি, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এটার উদ্দেশ্যটা কি, এটার বিধেয়টা কি, এটা কারা চাচ্ছে, এটা আপনার এটা কি একটা ট্যাকটিক্স তাদের যে এটাতে
করে বিভিন্ন ছোটোখাটো ওই যে দল তারা মিলে এটা করে একটা অচেনা পদ্ধতি, অজানা একটা পদ্ধতির আপনার ইস্যু নিয়ে মাতামাতি করে ইলেকশন যেটা আছে আমাদের সামনে, আমরা তো আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টার দেয়া কথা এবং বলা কথা অনুযায়ী যে লন্ডন, আপনি জানেন যে লন্ডন বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে, এবং সেই সাথে ওনার আরও যে স্টেটমেন্ট আছে সেখানে উনি বলেছেন আগামী বছরের শুরুতেই আপনার নির্বাচন হবে সব দলমত সবাইকে নিয়ে। এখন হয় কি পিআর পদ্ধতিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে এখন আওয়ামী লীগের প্রতিনিধিত্ব, একটা ফ্যাসিস্ট স্বৈরাচারের কোনো রকম পুনর্বাসন এই পিআর এগুলো বলে আবার আনতে চাচ্ছে কেউ কেউ। কি তাদের এজেন্ডা, কি তাদের আপনার আরমান হোসেন এইটা একটু যদি বলেন যে আওয়ামী লীগের সময় শুনেছি ইভিএম পদ্ধতি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা, জল্পনা, সাধারণ মানুষ ভোট দিতে পারছে না, মেশিন সমস্যা হচ্ছে না, সেটার জন্য ব্যয় হচ্ছে না, নানা কাহিনী। এখন এই যে পিআর পদ্ধতি, সাধারণ মানুষ, তৃণমূল পর্যায়ের একটা মানুষ পিআর পদ্ধতি আসলে কি সেটা বুঝতেই তার অনেক সময় লাগবে। সেই জায়গায় হচ্ছে গিয়ে সে তার নিজের যেই এলাকার জনপ্রতিনিধি কিভাবে বেছে নেবে, এই বিষয়গুলো যদি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। ধন্যবাদ। আমি বিষয়টা অবশ্যই বক্তব্য দিব, এই বিষয়ে আমার কথা আছে। তবে এর আগে যাব হচ্ছে আমার সম্মানিত সহ আলোচকের, যে উনি আমাকে বললেন যে এরকম কোনো উদাহরণ আছে কিনা যে একজনকে বহিষ্কার করা হচ্ছে, তার পরের দিনই তাকে হচ্ছে দল বরণ করে দিচ্ছে, দলীয় প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করছেন। আপনার রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপির আনারুল ইসলাম জুমা নামে একজন নেতাকে সকালে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল। দুপুরেই উনি বিএনপির উপজেলা প্রোগ্রামের প্রধান বক্তা হিসেবে ছিলেন। তো এরকম বহু ইনস্ট্যান্স আছে যেখানে হচ্ছে যাকে বহিষ্কার করা হচ্ছে নেতাকে, পরবর্তী দেখা যাচ্ছে উনি বিএনপির মিছিলের সামনের সারিতে স্লোগান দিচ্ছেন। তো এগুলো ভুরি ভুরি উদাহরণ আছে, আমার মনে হয় স্পেসিফাই করা। সেই ক্ষেত্রে তাহলে আপনি যে আমাদের উপদেষ্টা মহোদয় যিনি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, ওনার যে ভুলটা অন্তর্বর্তী সরকারের, উনি তো ছাত্র মানে আপনাদের যেই সমন্বয়কদেরই প্রতিনিধিত্ব করছে সরকারের, তার এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কোন বিষয়টা, ওনার কোন ভুলের বিষয়টা? এই যে এয়ারপোর্ট কে কেন্দ্র করে যে ম্যাগাজিনের যে বিষয়টা, সেই ভুলটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখানে প্রথমত যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু হচ্ছে আমাদের প্রতিনিধি বা ছাত্রদের ওই যে এনসিপির প্রতিনিধি, ব্যাপারটা এমন না। উনি ছাত্র জনতা যারা আন্দোলন অংশগ্রহণ করেছেন এবং যা ছাত্ররা, সেটা বিএনপির ছাত্রদল হতে পারে, ছাত্র শিবির হতে পারে, অন্যান্য যেসব বিভিন্ন পরিচয়ের ছাত্ররা, তাদের প্রতিনিধি হিসেবে উনি সরকারে এসেছেন। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ম্যাগাজিনের যে বিষয়টা, এয়ারপোর্টে ম্যাগাজিন ক্যারি করাটা, উনার কিন্তু লিগ্যালি হি ওয়াজ এন্টাইটেলড টু ক্যারি and to have and to possess the magazine and the গান এবং ম্যাগাজিন পজেস করার ওনার এন্টাইটেলমেন্ট ওনার ছিল, কিন্তু যেটা লাইসেন্স ছিল ওনার। আপনি যদি স্পেশাল অধ্যাদেশ দেখেন, যেটা স্পেশাল অর্ডার ছিল, সেখানে উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন স্পেসিফাইড ক্লাসের ব্যক্তিদেরকে তারা বয়স সীমা অতিক্রম না করলেও তাদেরকে অস্ত্র বা হচ্ছে গান ব্যবহার করার যে যোগ্যতা অথবা তাদের যে লিগ্যালিটি, তাকে বৈধতা দেওয়া হয়েছে। এটা আছে না, এটা হচ্ছে ওনার বয়স 30-এর বেশি, ওনার বয়স 27 বর্তমানে। কিন্তু আপনার একটা স্পেশাল অর্ডার ছিল, গভর্নমেন্ট অর্ডার, সেখানে উপদেষ্টা এবং বিভিন্ন আরো অন্যান্য শ্রেণীর যারা ব্যক্তিবর্গ আছেন তারা নিজস্ব নিরাপত্তার জন্য বন্দুক ব্যবহার করতে পারবেন, এরকম নির্দেশনা দেওয়া ছিল। এটা স্পষ্ট। আমি একটু আসছি গত 3 অর্থ বছরের ভেতরে। তবে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে সেই ম্যাগাজিন অথবা গান এয়ারপোর্টে ক্যারি করা। এটা ওনার নিজের পার্সোনাল বিলঙ্গিংসের সাথে এয়ারপোর্টে নিয়ে এটা ঢোকাটা ওনার উচিত হয়নি বা ভুল হয়েছে, এবার জন্য উনি ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। তো এই জায়গাটা ভুল ছিল, কিন্তু হি ওয়াজ লিগালি এন্টাইটেলড টু ক্যারি দ্য ম্যাগাজিন। ওই জায়গায় না হলেও উনি এন্টাইটেলড, ওনার লাইসেন্সের বৈধতা এবং সবকিছু ওনার ছিল। এক দ্বিতীয় যে বিষয়টা আমি বললাম রাজশাহীর ওই যে আমাদের বহিষ্কারের ব্যাপারটা নিয়ে ক্ল্যারিফাই করলাম। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আমাদের নিবন্ধন হয়েছে কিনা, আপা আমাকে প্রশ্নটা করলেন যে নিবন্ধন হয়েছে কিনা, উনি হয়তো জানেন বাট তারপরও ক্ল্যারিফিকেশনের জন্য প্রশ্নটা করলেন। আমরা অলওয়েজ যেটা বলি যে ইম্প্যাক্টের কথা, আপনি কত বছর রাজনীতি করছেন, 50 বছর করছেন, বা আপনি কত বছর যাবৎ রাজনীতির দলে আপনার এত বড় আন্দোলন, ত্যাগ তিতিক্ষার ইতিহাস, সে জায়গায় দেখতে হবে যে আপনি ইম্প্যাক্টটা কোথায় রেখেছেন। আমরা কখনোই এটা বলি না যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো কোনো একক ছাত্র নেতৃত্বের, কখনো কোনো একক শ্রেণীর আন্দোলন। এখানে বিএনপির আন্দোলন ছিল, বিএনপি এখানে অংশগ্রহণ করেছে, জামাত অংশগ্রহণ করেছেন, সবার সম্মিলিত অংশগ্রহণে এই আন্দোলন। কিন্তু নেতৃত্বটা তাদের হাতে ছিল না, নেতৃত্ব দিয়েছে হচ্ছে এই দেশের সাধারণ অরাজনৈতিক ছাত্ররা। তারা নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে সফল করেছেন। তো এইটা ক্রেডিট আপনার তাকে দিতে হবে। কিন্তু এইটা আনফেয়ার হবে যদি বলা হয় যে বিএনপি আন্দোলনে ছিল না। এটা আমরা কখনোই বলি না, এটা আমরা সঠিক সবসময় এটা স্বীকার করি। পিআরের যে বিষয়টা আসি, এনসিপি
যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ ভোটস তার কথা বলছে, সেটা কথা বলছে উচ্চকক্ষে। আমরা এটা দেখেছি যে বিশেষ করে বিগত কয়েকদিন আগে ইসলামী আন্দোলনের যে বিশাল সম্মেলন ছিল সেখানে তারা নিম্নকক্ষে পিআরের কথা বলছেন, কিন্তু এনসিপি তার মৌলিক সংস্কারের যে রূপরেখা দিয়েছে ঐকমত্য কমিশনে, এবং ঐকমত্য কমিশনে তারা যে রিপ্রেজেন্টেশন করছে সেখানে তারা নিম্নকক্ষে সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে আসন নির্ধারণ করার ব্যাপারে কথা বলেনি। এমনকি এখানে ঐকমত্য কমিশনে নিম্নকক্ষে পিআর কোনো ইস্যু সাবজেক্ট ডিসকাশনের সাবজেক্ট না। সেখানে যে কথাটা হচ্ছে পিআর নিয়ে সেটা হচ্ছে উচ্চকক্ষে পিআর নিয়ে। আমরা যে উচ্চকক্ষের ব্যাপারে যে আমরা ফরমেশনের বিষয়ে কথা বলছি সেখানে বিএনপি একমত, জামাত একমত, আমরাও একমত যে উচ্চকক্ষ প্রয়োজন আমাদের দেশে। কিন্তু যেখানে আমাদের পয়েন্ট অফ ডিফারেন্স সেটা হচ্ছে যে সেটা কিভাবে গঠিত হবে। বিএনপি যেটা বলছে তারা আসন ভিত্তিক পিআর, আসন ভিত্তিক প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন চায় উচ্চকক্ষে, অর্থাৎ যেটা হবে নিম্নকক্ষের একটি রেপ্লিকা। আমরা সেটার বিরোধিতা করছি। আমরা বলছি যে উচ্চকক্ষ যে পারপাসে গঠিত হয়, আমরা যদি দেখি উচ্চকক্ষের গঠনের ইতিহাস 1341 সাল থেকে হাউস অফ লর্ডস অ্যান্ড হাউস অফ কমন্সের যে ফরমেশন ছিল সেটা ছিল বিশেষ শ্রেণী এবং বিশেষ দল এবং ব্যক্তিকে রিপ্রেজেন্ট করা। এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আপনার কাছে আসবো। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন নিউজে নিউজে। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় পাল্টাপাল্টি অভিযোগ কোন পথে, রাজনীতি আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অতিথিরা। আমরা শুরুতে চলে যাব আরমান হোসেন আপনার কাছে। আপনি কিছু একটা বলছিলেন বিরতিতে যাওয়ার আগে। আমি যেটা বলছিলাম পিআর এর বিষয়ে, আমি যেটা ক্লিয়ারলি আগেও বললাম যে হচ্ছে নিম্নকক্ষে পিআর এর বিষয়ে এনসিপির কোনো স্ট্রিক্ট পজিশন নেই। এনসিপির যে মৌলিক সংস্কারের রূপরেখা ঐকমত্য কমিশনে দিয়েছে সেখানে তারা যে পিআর এর কথা বললো, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অফ ভোটস, সেটা উচ্চকক্ষে। নিম্নকক্ষে নিয়ে আমাদের কোনো নিম্নকক্ষ যে আসন ভিত্তিক যে বন্টন বা আসন ভিত্তিক যে ব্যবস্থা নিম্নকক্ষে আছে, আমরা সেটাই কন্টিনিউ হতে পারে বলে মনে করি। সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। তো উচ্চকক্ষের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি বিএনপি উচ্চকক্ষেও পিআর এর বিরোধিতা তাহলে করছে। বলতে চাচ্ছেন যে ইসলামিক দলগুলো যে কিছুদিন আগেও সমাবেশে তারা বলেছে যে পিআর পদ্ধতি তারা অবশ্যই চায় নির্বাচনে, সেই ক্ষেত্রে তাদের সাথে আসলে এনসিপি একমত নয়, এই ধরনের কোনো মনোভাব কি আছে? এটা তাদের ব্যক্তিগত এবং তাদের পলিটিক্যাল পার্টি কেন্দ্রিক পজিশন। এটা এনসিপির এই ক্ষেত্রে কোনো অ্যাফিলিয়েশন অথবা সাপোর্ট এরকম কোনো পজিশন না। আমি ফাহিম আপা আপনার কাছে যাব যে পিআর পদ্ধতিতে বিএনপির ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা কেন আসলে সাধারণ মানুষ পিআর পদ্ধতিতে যাবে? সাধারণ মানুষ তো বুঝতেই পারছেন আসলে যে তাদের প্রতিনিধি তারা কিভাবে বেছে নেবে। দেখেন পিআর পদ্ধতিটা কি, জনসমর্থন নেই যার, হ্যাঁ, যার যে কোনো এলাকায় জনগণের প্রতিনিধিত্ব করে না। বিষয়টা কি, নির্বাচন কাকে বলে? আমাদের কনস্টিটিউশনে কি বলা আছে যে প্রত্যক্ষ ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। তো পিআর এটা তো টোটালি আপনার কন্ট্রাডিক্ট করছে, একেবারে সরাসরি সাংঘর্ষিক, সংবিধান হচ্ছে না। কাজে পিআর আমরা বিন্দুমাত্র আপনার পিআরের ভক্ত নই। জনসমর্থন নেই যাদের, তারা হয়তো বা কোনোভাবে চেষ্টা করছে, যাদের ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে পারবে না যদি ভোট দেই, সত্যি কথা বলতে গেলে, হ্যাঁ, তারা হয়তো পিআর পদ্ধতিতে কোনোভাবে হেন তেনভাবে জয়ী হয়ে, হ্যাঁ, যাদের যাওয়ার কথা না সংসদে তারা চলে যাবে, এমন একটা ধারণা থেকেই আপনার পিআর পদ্ধতির দিকে কেউ ওই যে বলার চেষ্টা করছে। তবে আমরা নিম্নকক্ষে সরাসরি ভোট, যেটা অতীতে ছিল যে জনগণের প্রত্যক্ষ ভোট, পপুলার ভোট, হ্যাঁ, সেই সিস্টেম আগেরটাই আমরা বলেছি। আপনি জানেন যে আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, উনি এবং আরো অন্যান্য ওনারা কোঅর্ডিনেট করছেন। উচ্চকক্ষের বেলায় যে এখানে আপনার বিএনপি বিরোধিতা করছে, বিষয়টা এরকম নয়। 100 জনের কথা বলা হয়েছে তো উচ্চকক্ষে, যে যারা এক্সপার্ট, যেমন শিক্ষাবিদ, আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, আপনার যে কেউ হতে পারে যার ইউনিক জ্ঞান আছে, যিনি নাকি দেশকে এবং জাতিকে কিছু দিতে পারবেন, কিন্তু ওনার রাজনীতি করতে হবে, রাজনৈতিকভাবে নির্বাচন করে নির্বাচিত হতে হবে, এলাকা ভিত্তিক, বিষয়টা তা না। উচ্চ কক্ষের কনসেপ্ট হচ্ছে কিন্তু সেটা। এটাতে কিন্তু সালাউদ্দিন ভাই বলেছেন যে এখানে আপনার কি পদ্ধতিতে নির্বাচিত। একটু চলে যাব আরমান হোসেন আপনার কাছে। জুলাই সনদ, সংস্কার, বিচার, জাতীয় নির্বাচন, এতগুলো কি আসলে সম্ভব কিনা এই শর্ট টাইমের ভেতর? আচ্ছা, এখানে সংক্ষেপে আমি শেষ করছি।
গতকালকে আমরা যে বক্তব্য শুনতে পেয়েছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছ থেকে, যে হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে জায়গা দেওয়া হচ্ছে আবেগের বিষয়, বা এটা আর সাংবিধানিকভাবে আইনগত ভিত্তি নেই। প্রথমত ওই জায়গাটাকে স্পষ্ট বিরোধিতা করে যেটা বলবো, যে সংবিধানের তফসিলে যদি জুলাই ঘোষণাপত্রকে যদি সংযুক্ত করা হয়, সেটা সংবিধানের যে কোনো অনুচ্ছেদের মতোই সমান গুরুত্ব পাবে। এবং আমরা দেখে আসছি যে হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধানে যদি আমরা দেখি, অ্যাংলো আইরিশ যে ট্রিটি ছিল সেটা সে সংবিধানের দ্বিতীয় তফসিলে তাকে সংযুক্ত করা হয়েছে। তো জুলাই ঘোষণাপত্রকে যখন সংবিধানে জায়গা দেওয়া হবে, যে জুলাই আন্দোলনের যে একটা আদর্শিক ভিত্তি ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক কালচার তৈরি করা, এবং শেখ হাসিনার মতো যেন এমন দমন পীড়ন এবং দুর্নীতি পরায়ণ সরকার যেন দেশে না আসতে পারে, সেই ব্যবস্থাই করা, সেগুলো কিন্তু সাংবিধানিক ভিত্তি পাবে এবং সেই আদর্শকে সামনে রেখে সরকার পরিচালনা করা যাবে। আপনার কথা পুরোপুরি পরিষ্কার। ফাহিমা আপা, সংক্ষেপে আমি শুধু বলতে চাচ্ছি যে জুলাই ঘোষণাপত্র, আমার হাতে সময় খুবই কম, আপনি একটু বলবেন জুলাই ঘোষণাপত্র এবং হচ্ছে গিয়ে পিআর পদ্ধতি, এই দুটোতে যদি একমতে না আসতে পারে তাহলে নির্বাচন আসলে পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না, দেখেন, বিএনপি চায় সংবিধানে অন্তর্ভুক্তি নয়, হ্যাঁ, যে রাজনৈতিক দলিল হিসেবে থাকুক জুলাই ঘোষণাপত্র আর সনদ, এটাতে কোনো রকম অন্য কিছু ভাববার কোনো সুযোগ নেই। এখন সরকারের যে 3 পৃষ্ঠা খসড়ায় জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, আপনার সংবিধান, 1/11 ষড়যন্ত্র, আওয়ামী লীগের 15 বছরের শাসনামল স্বাধীনতার কথা যেটা তুলে ধরা হয়েছে, পাশাপাশি নতুন রাষ্ট্র ব্যবস্থার যে ইচ্ছা অভিপ্রায় সেটার কথাও যেহেতু এসছে, এখন খসড়ায় ঘোষণাপত্রে যেখানে মুক্তিযুদ্ধকে 1 নম্বরে রেখে রাখার প্রস্তাব করেছে বিএনপি, কাজেই বিচার এবং সংস্কার এই দুটো জিনিস কি জানেন, কন্টিনিউয়াস প্রসেস। কোনো দেশে কখনো, গ্রিস, বেলজিয়াম, এরকম অনেকগুলো দেশের নাম আমরা বলতে পারবো আপনাকে, 12 থেকে 14টা, যেই সব দেশে কোনোটায় 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসে এইরকম ঘটনার পরিপ্রেক্ষিতে কাছাকাছি নির্বাচন হয়েছিল, বিচার চলেছে এবং সংস্কার কন্টিনিউ করেছে। নিশ্চয়ই আমরা একমতে পৌঁছাতে পারবো এমন আশা রেখে শেষ করছি প্রযত্নে বাংলাদেশ এর আজকের আলোচনা। নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।